ছোটবেলার কিছু স্মৃতি সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মিলিয়ে যায়। কিছু কিছু স্মৃতি এমন হয় যেগুলো রাত যত গভীর হয় তত স্পষ্ট হয়ে ওঠে। আজ আমরা এমনই এক স্মৃতির দরজা খুলতে চলেছি। ভুতুড়ে মাগুর, বাস্তব আর অবাস্তবের মাঝে দাঁড়িয়ে থাকা এক ভয়াবহ অভিজ্ঞতা। গল্পের মূল ভাবনা রাহুল হালদার, লেখায় পিউ মণ্ডল। আপনি প্রস্তুত তো? তাহলে আসুন শুরু করি। এই বছর বর্ষাটা এমন শুরু হয়েছে যে গত কিছুদিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। সকাল দুপুর রাত একই ধারা। অফিস বন্ধের পর বাড়ি, আর বাড়ি থেকে অফিস। এখন এই হয়েছে নিত্যসঙ্গী। রাস্তাঘাট জলে ডুবে আছে, যান চলাচল থেমে গেছে। এমন এক ভেজা অলস বিকেলে 3 বন্ধু একসাথে বসেছে হরিদার চায়ের দোকানে। ভাই, আর ভালো লাগছে না রে। কি এই 1 মাস ধরে বৃষ্টি হয়েই চলেছে। রাস্তায় জল জমে জমে পুকুর, একেবারে ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। জীবন যেন হাঁপিয়ে উঠেছে। আরে ঠিকই বলেছিস। আর কলকাতায় রাস্তা নয় তো বৃষ্টির জমা জলে এক একটা ডোবা। কালই তো অফিস থেকে ফেরবার সময় সে কি প্যারাটাই না পেলাম, একটা গাড়িও চলে না, চারিদিকে কাদা জল। আমি তো ভিজেই ফিরেছি রে। আর বলিস না, আমারও তাই। বাড়িতে থাকতে হচ্ছে আর বউয়ের সারাক্ষণ খ্যাটর খ্যাটর। সারাদিন ফেসবুক, ইউটিউব, সিরিয়াল, আর এইদিকে বৃষ্টি। একটু যে বাইরে বেরোবো তার উপায় নেই। এখন হরিদার চাই একমাত্র শান্তি। হ্যাঁ, ঠিক বলেছিস তন্ময়। হরিদার হাতের চায়ের জাদু আছে। কি বলো হরিদা? তার টানে টানেই তো আমরা ছুটে আসি। আরে ধুর, কি যে বলেন না রাহুল দাদা বাবু। তোমরা আসো, একটু গল্প গুজব করো, এতে দোকানটা জমে ওঠে। এই বৃষ্টি বাদলার দিনে তেমন বিক্রি বাট্টা নেই গো দাদা বাবুরা। এই মাসে গ্রামের বাড়ি তো তেমন কিছু পাঠাতে পারিনি। মিনুর মা ফোন দিয়েছিল, বলে চিন্তা করো না, নদীতে এবার অনেক মাছ হয়েছে, যাকে যাকে মাছ উঠতেছে, তাই বেছে কিছু করে চালিয়ে নেবো আর কি। কি বলো হরিদা, মাছ? এত মাছ হচ্ছে? হ্যাঁ গো দাদা বাবু, এই সময় পুকুর, বিল, খাল সব ভরে যায় গো দাদা বাবু। গাইতি, জাল ফেলে বা খালি হাতে সব রকমের মাছ ধরছে মানুষ। এমনকি এই সময় ঝাঁকে ঝাঁকে কই মাছ, মাগুর মাছ রাস্তায় উঠে পড়ে। গ্রামের ঘরে বৌজিরাও মাছ ধরতে নামে, দেখলে অবাক হতে হবে গো। বাহ বাহ হরিদা, তাহলে একবার তোমার গ্রামের বাড়িতে যেতে হয় গো। এই বর্ষায় খিচুড়ি আর গরম গরম টাটকা মাছ ভাজা। আহ, কি বলিস রাহুল? কি রে, এমন মাছের গল্প শুনে আটকে উঠলি কেন? তোর তো বরং লোভে জিভে জল আসার কথা। না মানে, তোরা মাছের কথা বলছিলি তাই আমার একটা ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ভুতুড়ে মাগুর। কি বলিস ভাই? ভুতুড়ে মাগুর? ভূতের সঙ্গে আবার মাছের কি সম্পর্ক রে? মাছ কি ভূত দেখে ভয় খায়, নাকি ভূতে মাছ খায়? না গো দাদা বাবুরা, মাছের সঙ্গে ভূতের যোগ আছে। তোমরা শহরের লোক বিশ্বাস করবে না, কিন্তু গ্রামের ভেতর এমন অনেক ঘটনা আছে যার রহস্য আজও কেউ বোঝে না। সময়টা ছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। আমার গ্রামের বাড়ি বীরভূম জেলার এক ছোট্ট গ্রাম চাতরা। চারপাশে সবুজ ধানের মাঠে ঘেরা সেই গ্রাম। মাঝ আশ্বিন মাসের হালকা শিরশিরে হাওয়া আর বাতাসে পুজোর শিউলি ফুলের গন্ধ। মাঠের ধারে ধারে দুলছে কাশের শুভ্র শাড়ি। ভিজে মাটির ঘ্রাণ যেন মনের গোপন কোণে কোনো এক পুরনো সুর তোলে। আর মানুষের মুখে মুখে তখন শুধুই একটা নাম, পুজো আসছে, পুজো আসছে। সব কিছুই যেন ঠিকঠাক চলছিল, কিন্তু জানতাম না সেই সরু গ্রামের পথের এক বাঁকে লুকিয়ে আছে এমন এক রাত, যার ছায়া আমি আজও কোনোদিন ছেড়ে ফেলতে পারিনি। এক অলৌকিক নীরব রাত, যেখানে বাস্তব আর অবাস্তবের সীমারেখা এক মুহূর্তে মুছে গিয়েছিল। দিনটা ছিল মহালয়া। ভোরের আকাশটা যেন একটা সাদা কুয়াশার চাদরে মুড়ে আছে। বাতাসে তখনই ভেসে আসছে শিউলি ফুলের গন্ধ। দূর থেকে ভেসে আসা চণ্ডী পাঠের সুরে যেন মনটা এক অদ্ভুত পবিত্রতায় জেগে উঠেছে। আমি একা বসে আছি আমাদের পুরনো ঠাকুর দালানের মশ জমে যাওয়া সিঁড়িতে। মাথার ওপর জারুল গাছের পাতা পড়ছে টুপটাপ করে, আর মনে পড়ছে এই বাড়ির প্রতিটি ইঁট যেন সাক্ষী হাজারো পুজোর ইতিহাসের। আমাদের বাড়িতে দুর্গাপুজোর শুরু আমার ঠাকুরদার পিতার হাত ধরে।
সেই সময়ের সেই চণ্ডীমণ্ডপ, সেই সোলার সাজে মাটি দিয়ে গড়া দেবীর মূর্তি, আর আমাদের যৌথ পরিবার। পুজোর 4টে দিন বাড়ির কোনায় কোনায় আত্মীয়দের হাসির আওয়াজ, ছোটদের খুনসুটি আর বড়দের তাড়াহুড়ো, সব মিলিয়ে যেন এক রঙিন উৎসবের কোলাজ। কিন্তু আজ আমার মনটা কেন যেন খুশির ঢেউ ছুঁয়ে যায় না। পুজো এসে গেছে একেবারে দরজার কাছে, হাতে গোনা আর মাত্র 7টা দিন, অথচ আমার নিজের জন্য এখনো একটা নতুন জামাও হয়নি। কি ব্যাপার দাদু ভাই, অমন মুখ ভার করে বসে আছো কেন? মন খারাপ? না, কিছু না। কিছু না বললেই হলো। তোমার মুখে স্পষ্ট দেখতে পাচ্ছি আশ্বিনের কালো মেঘের ছায়া। ও দাদু ভাই, বলো না কি হয়েছে তোমার, বলো না। পুজোটা 7 দিন বাকি। আমার স্কুলের সব বন্ধুদের নতুন জামা হয়ে গেছে, এখনো আমার হলো না। ও দিনু, ও হারু, কোথায় গেলি রে তোরা? আমাদের বিলের কথা শুনে যা। আমার ছোট কাকা দীননাথ হালদার ছুটে আসে বাগানের দিক থেকে, মুখে ঘামের রেখা, হাতে বালতির জল। কি হয়েছে গো, অমন হাঁক ডাক করছো কেন? বাগানের ঘাসগুলো পরিষ্কার করছিলাম তো। আহ, রাখ তো তোদের কাজ। এদিকে যে একটা বড় কাজ পড়ে আছে, সে খেয়াল আছে তোদের? কেন, কি হয়েছে? আমার দাদু ভাইয়ের যে নতুন জামা হয়নি, সে খেয়ালটা আছে তোদের? কি হয়েছে গো মা? বিলেটা কি আবার নতুন বায়না করেছে? উফ, বড় খোকা, ছেলেটাকে সব সময় অমন বকিস না তো। দেখছিস তোর ভয়ে কেমন লুকিয়ে আছে। দাদা ঠিকই তো, পুজো এসে গেল, এখনো আমাদের বিলের নতুন জামা হয়নি। এটা তো সত্যিই খুব অন্যায়। ওকে বলে দে এবছর ওর পুজোর জামা হবে না। এবারে হাপিয়ালি পরীক্ষায় অঙ্কে কত পেয়েছে জিজ্ঞেস করতো ওকে। কোন মুখে ও নতুন জামার কথা বলছে? আহ, বড় খোকা, এখন এই সব বলিস না। মা দুর্গার আশীর্বাদে পুষ্পাঞ্জলি দিলে বার্ষিক পরীক্ষায় অঙ্কে 100তে 100 পাবে। কি বলো দাদু ভাই? হ্যাঁ হ্যাঁ দাদা, মা একদম ঠিক বলেছে। বিলে এদিকে আয়, গাড়িটা বার করে ধুয়ে ফেলি। আমরা আজই যাব, সোনার ঝুড়িতে হাট বসেছে, নতুন জামা কাপড় কিনতে যাব। হ্যাঁ, ইয়ে, তুমি গাড়িটা বার করো কাকু, আমি এক্ষুনি মা আর কাকিমাকে বলে দিচ্ছি। ইয়ে ইয়ে। পাগল ছেলে একটা। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরির উদ্দেশ্যে। সাথে ছিল বাবা, মা, কাকা, কাকিমা আর আমি। আমাদের সেই পুরনো গাড়িটা ধাতব লাল রঙের, অর্ধেক রং উঠে গেছে, তবুও যেন পারিবারিক ঐতিহ্য। গ্রামের মেঠো রাস্তার আল ধরে কাকা গাড়ি চালাচ্ছিল, আর আমি বসেছিলাম তার পাশে। দুই পাশে সবুজ ধান খেত, মাঝে মাঝে জোঁকের মতো আঁকা বাঁকা জলকাদা পথ। আমাদের গ্রাম থেকে প্রায় 10 মাইল দূরে সোনাঝুরি, সেখানে বসে সপ্তাহান্তের হাট। শালবনের কোলে বসা সেই হাট যেন বর্ষার ভেতরেও এক আলাদা উৎসব। প্রায় ঘন্টা 2 পর আমরা পৌঁছালাম। চল চল, আগে বিলের জামাটা দেখে নি, তারপর নিজের জন্য একটা শাড়ি দেখব। হ্যাঁ বৌদি, আগে ছেলেরটা হোক, না হলে মন খারাপ করে বসে থাকবে আবার। এইটা মা, এই লাল কালারটা কেমন মা? ধুর পাগল, ওটা তো বড়দের সাইজ। এবার তোকে একটা হাফ শার্ট আর একটা প্যান্ট কিনে দিতে হবে। তুই আগে চুপচাপ দাঁড়া তো। চারিদিকে মানুষের ভিড়, কেউ দামাদামি করছে, কেউ জামা ধরে ধরে মাপ নিচ্ছে। সেই সময়ের হাটে এখনকার মতো ব্র্যান্ড ছিল না, ছিল শুধু রং, গন্ধ আর একটা খাঁটি গ্রামীণ উল্লাস। আমাদের পরিবারের হাতে খুব বেশি টাকা পয়সা ছিল না, তবুও মা কাকিমা মনের মতন করে দোকান ঘুরে ঘুরে জামা খুঁজে যাচ্ছিল। তখন আমার মনে এক আনন্দ। এই বিলে আয় তো, এই জামাটা কেমন লাগছে দেখ তো। এটা দারুণ মা, আমি এইটাই চাই। কততে দিচ্ছেন দাদা?
আগে আপনাদের জন্য 25 টাকা, একদম খাঁটি কাপড়। জামাটা হাতে পেয়ে আমি যেন এক অন্য পৃথিবীতে চলে গেলাম। কতদিন অপেক্ষা করে এই দিনটা এসেছিল। কি গো, তোমাদের হলো? এদিকে দেখছো না পূবের আকাশে কেমন কালো মেঘ জমেছে? আশ্বিনের এই সময় একবার ঝড় উঠলে আর বাঁচোয়া নেই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কেনাকাটা গুটাও, ঝড় উঠলে বিপদে পড়বো যে। বাবার কথায় আমরা চমকে উঠেছিলাম। কিছুক্ষণের মধ্যেই সেই অশুভ আশঙ্কা সত্যি হয়ে গেল। আকাশটা যেন কারো অভিশাপ নিয়ে ভেঙে পড়তে চাইছিল। হাটে মানুষের ভিড় ধীরে ধীরে ছত্রভঙ্গ হতে লাগলো। দোকানিরা মাল গুটিয়ে ফেলছে, কেউ কেউ প্লাস্টিকের নিচে জামা লুকিয়ে ফেলছে। আর আমরা সবাই তাড়াতাড়ি ছুটলাম গাড়ির দিকে। তাড়াহুড়ো করে যখন আমরা ফিরছি, কিছুটা পথই এসেছি, তখন ঝড় উঠল, যেন কাঁপিয়ে দিল চারিদিক। বৃষ্টি শুরু হলো ধরাষাড়, আর বিদ্যুতের ঝলকানিতে রাস্তা যেন কাঁপতে লাগলো। আমাদের গাড়ি সেই কাদায় ভেজা গ্রাম্য রাস্তায় ধীরে ধীরে এগোচ্ছে। রাস্তার দুই পাশে আশ্বিনের ধান ক্ষেত দুলছে হাওয়ায়, যেন ভয় পেয়ে মাথা নোয়াচ্ছে। মা আর কাকিমা তখন ঠাকুরের নাম জপছে। আমি সেদিন মার কোল ঘেঁষে পিছনের সিটে বসেছিলাম। বাইরে ভয়াল প্রকৃতি আর গাড়ির ভিতরে ঈশ্বরের নাম, যেন দুটো ভিন্ন জগৎ মুখোমুখি। আরে কি হলো রে, এমন জোরে ব্রেক মারলি কেন? দাদা, সামনে দেখো। ওগুলো মাছ? এই রাস্তায় এতগুলো মাছ উঠল কোথা থেকে? গাড়ির হেডলাইটে আমরা যা দেখলাম, আজও আমার শরীর শিউরে ওঠে তা ভাবলে। বিশাল বিশাল মাগুর মাছ উঠে আসছে রাস্তার মাঝখানে। একটা শরীর বেঁকে যাচ্ছে জলের ঢেউয়ের মতো, আরেকটার চোখে বিদ্যুতের আলো পড়তেই মনে হলো সেই চোখ যেন জ্বলছে। আর শুধু তাই নয়, তারা যেন একটা দিক থেকে আসছে না, রাস্তার নানান দিক থেকে দলে দলে উঠে আসছে। আর সেই মাছগুলো ছিল অস্বাভাবিক রকমের বড়, যেন এক একটা জীবন্ত অস্ত্র। এইরকম মাছ পেলে তো কেল্লা ফতে রে দাদা। এই বৃষ্টির দিনে দুই একটা ধরতে পারলে কাল দুপুরে জমে যাবে। না না, ওগুলো অদ্ভুত লাগছে। এইভাবে রাস্তা ভরে মাছ আগে কখনো দেখেছিস? আরে গ্রামের রাস্তায় বৃষ্টি হলে তো কই মাছ উঠে আসে, তেমনই হবে। কিন্তু এই মাছগুলো ছিল অন্যরকম। ওদের শরীরগুলো কাঁপছিল, আর ওদের চলাফেরা যেন একটা ছন্দ ছিল, যেন কেউ নির্দেশ দিচ্ছে। বাবা বারবার মানা করছিলেন, কিন্তু মাছের লোভ যে মানুষের বুদ্ধি কেড়ে নেয়। কাকা গাড়ি থেকে নামলেন, এক হাতে একটা প্লাস্টিকের প্যাকেট। তিনি এগিয়ে গেলেন মাছগুলোর দিকে। আমরা গাড়ির ভিতর থেকে দেখছিলাম। কাকা একটা ধরতে যাচ্ছে, অন্যটা লাফাচ্ছে, আর একটা ধরতে যাচ্ছে, ফসকে পালিয়ে যাচ্ছে। এই বড়টা ধরি। হ্যাঁ, যা ফসকে গেল। ওইটা ধরি। হ্যাঁ, যা যা। কাকা যেন মাছ ধরার নেশায় পড়ে গেলেন। বারবার ঝুঁকে ধরছে, আবার ফসকে যাচ্ছে। কি আশ্চর্য! যত তিনি ধরার চেষ্টা করছেন, মাছের সংখ্যা যেন বেড়েই চলেছে। চারিদিকে শুধু মাগুর মাছ, পিচ্ছিল কালো শরীর কাবে কাদা গড়িয়ে পড়ছে। আর তাদের মাথার দুপাশ থেকে লম্বা লম্বা সুঁড়গুলো নড়ে উঠছে, যেন জীবন্ত আঙুল। বিদ্যুৎ চমকালে এক একটার চোখে লালচে আলো জ্বলে ওঠে, যেন কেউ ভেতর থেকে দেখাচ্ছে। যেন আকাশ কাঁদছে, কিন্তু কাকা শুনছেন না কিছুই। তিনি জল কাদা মাখা রাস্তায় নেমে পড়েছেন। একবার হাঁটু গেড়ে বসছেন, আবার উপর হয়ে মাছ ধরছেন, কিন্তু একটাও ধরতে পারছেন না। এক একটা মাছের সুর যেন তার আঙুলে জড়িয়ে আবার ফসকে যাচ্ছে। কাকা একবার তো চিৎকার করে বললেন, এটা আমাকে পেঁচিয়ে ধরলো গো। কিন্তু আমরা কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। কাদা জল আর মাছের মাঝখানে কাকা যেন নিজের হুঁশ হারিয়ে ফেলেছেন। মাছগুলো পেছনে ফেলে ধরতে গিয়ে তিনি পাগলের মতো ছুটে চলেছেন,
পিছলে গিয়ে পড়ছেন, আবার উঠে দৌড়াচ্ছেন। রে তুই ধরতে পারলি একটাও? অনেক হয়েছে, এবার আয়, ওঠ, গাড়িতে ওঠ, এখনই চল। কিছু বুঝতে পারছি না দাদা, এই মাছগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। তুই আবার শুরু করলি, ওঠ, গাড়িতে ওঠ, এখনই চল। দাদা, আমি বাড়ি যেতে পারছি না, এই মাছগুলো আমাকে ঘিরে ফেলছে। বাবা হঠাৎ রেগে গাড়ি থেকে নেমে পড়লেন। যাওয়ার আগে স্পষ্ট বলে গেলেন, এই, কেউ গাড়ি থেকে নামবি না। মা আমাকে নিজের বুকের কাছে শক্ত করে টেনে ধরলেন। বাবা এগিয়ে গেলেন কাকার দিকে, আর তখনই আমরা গাড়ির ভিতর থেকে দেখতে পেলাম সেই মাছগুলো একটার পর একটা সেনাবাহিনীর মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। তাদের পিচ্ছিল কালো শরীরে ঝলসে উঠছে বিদ্যুৎ, আর আর সুরগুলো যেন সাপের মতো কিলবিল করছে। চোখগুলো লাল জ্বলে উঠছে যেন রক্ত চায়। আর মুহূর্তেই ওরা হামলা করলো। বাবা আর কাকার মুখ থেকে একসাথে ভেসে এলো চিৎকার। ওরা দুজনেই প্রাণপণে মাছগুলোকে ঠেলছে, ধাক্কা দিচ্ছে, কিন্তু মাছগুলো তো মাছ না, ওরা যেন রাক্ষস, দন্তহীন মুখে কামড় বসাচ্ছে। আর কটা পাখনার ধারালো কোন গায়ে লাগতে রক্ত চুইয়ে পড়ছে। তারা যেন মানুষের তাজা রক্তে নিজেদের বাসনা পূর্ণ করছে। মা আর কাকিমা ভয় আর আতঙ্কে কান্না জুড়ে দিলেন। মা আমার মাথা জড়িয়ে ধরে বললেন, ঠাকুর বাঁচাও আমাদের, ঠাকুর আমাদের বাঁচাও। এ কি হলো, এ কি হয়ে গেল? বাইরে থেকে ভেসে আসতে থাকলো কাকার বাবার চিৎকার। চল, সরে যা, সরে যা। দাদা, দাদা তুমি সরে এসো, কামড় দিচ্ছে। গাড়ির হেডলাইটে দেখি বাবা কাকা প্রাণপণে দৌড়ে আসছে আমাদের দিকে, আর পিছনে ছুটছে সেই মৃত্যুর দল। জল কাদা ভেঙে মাছগুলো লাফাচ্ছে ওদের পেছনে, যেন কেউ ওদের নিয়ন্ত্রণ করছে। এই সময় কাকা আর বাবা হাঁপাতে হাঁপাতে গাড়ির দুই দিক দিয়ে দরজা খুলে ঢুকে পড়লেন। বাবার ড্রাইভার সিটে, কাকা পাশের সিটে বসে পড়ল। বাবা গাড়িতে উঠেই তাড়াতাড়ি সব কাঁচ তুলে দিলেন, যেন বাইরের সেই চোখ জ্বলা ভয়ের দলটা আবার ঢুকে না পড়ে। মা পাশে বসে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করলেন ঠাকুরকে, আর ত্রস্ত উৎকণ্ঠ কণ্ঠে বললেন, কিছু হয়েছে নাকি বলো, কারোর কিছু লাগেনি তো? আমি ধীরে ধীরে কাকার দিকে তাকালাম, তারপর নিচু হয়ে চমকে উঠলাম। কাকার পা থেকে টুপ টুপ করে রক্ত পড়ছে, মাছের কাঁটার মতো কিছু দাগ, যেন চামড়া ফুঁড়ে রক্ত বেরিয়ে আসছে। বাবার হাতও দেখি কাটা, একটা লম্বা লাল দাগ, মাংস ছুঁয়ে গেছে, কিন্তু কেউ কিছু বলছে না, সবাই স্তব্ধ। গাড়ির ভেতর শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ আর গরমে ধোঁয়াটে জানালার কাঁচ। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, কিন্তু আশ্চর্য, গাড়ির আলোতে সামনে দেখি মাছগুলোর কোনো চিহ্ন নেই, যেন তারা কখনো ছিলই না, অথবা তারা অপেক্ষা করছে আরো কিছু নেওয়ার জন্য। কিছুক্ষণ পর মনে হচ্ছিল সেই বিভীষিকা থেকে যেন রক্ষা পেয়েছি আমরা। বাবা কাকাকে বললেন, তুই বস, আমি গাড়ি চালাচ্ছি। কাকা কোনো উত্তর দিলেন না, শুধু মাথা নাড়লেন। চোখে এক হতাশা, যেন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছে, যেন একটু আগেই বাবার মানা করাটা শুনলেই ভালো করতেন। ধীরে হাতে বাবা চাবি ঘোরালেন, একবার দুবার, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। কি গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? এ কি হচ্ছে? গাড়ির হেডলাইট টিম টিম করে জ্বলছে, নিভছে, জ্বলছে। একটা অদ্ভুত শীতলতা যেন চারপাশ ঘিরে ধরেছে। বৃষ্টি থেমেছে। জানালার বাইরে তখন কুয়াশার ফাঁক দিয়ে হঠাৎ আমরা দেখতে পেলাম একটা সুর গাটা ছমছমে করে তুলল। সেই সুরটা যেন হাওয়ায় ধীরে ধীরে উঠছে, আর ঠিক তার পিছনেই এক বিশাল মাগুর মাছ, চোখ লাল, মাথা বড়, শরীর বিচ্ছিন্ন,
আর তার সুরগুলো যেন রক্ত পিপাসু দানবের মতো গাড়ির দিকে এগিয়ে আসছে। একটা মাগুর মাছ, না মাগুর না, দানব, বিশাল মাথা, লাল চোখ, আর সেই সুরগুলো যেন জ্যান্ত কিছু খুঁজছে, যেন এই গাড়ির ভেতরেই তাদের পরবর্তী আহার লুকিয়ে আছে। আর তখনই একটা মাছ কাছে ধাক্কা মারতে থাকে, যেন তারা বুঝে গেছে আমরা আর বেরোতে পারবো না। গাড়ির চারপাশে তখন মাগুর মাছের তাণ্ডব। তারা যেন একসাথে গর্জন করে ধাক্কা দেয়, কাঁচ ফেটে যাচ্ছে। পেছন থেকে যেন কেউ গাড়ির ছাদে উঠে পড়েছে। আমাদের গাড়ি মাছেদের ধাক্কায় নড়ে যাচ্ছে। মাছগুলো চারিদিক ঘিরে ফেলছে। কাছে ধাক্কা, ছাদে ঝাঁপ, এ যেন মরণ ফাঁদ। ভগবান, ভগবান বাঁচাও আমাদের, ওরা তো আমাদের খেয়ে ফেলবে। মা আমায় শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি শুধু চোখ বন্ধ করে বললাম, এবার শেষ। আর তখনই দূরে কোথাও থেকে শোনা গেল একটা রেলগাড়ির হুইসেল। সেই হুইসেলের আওয়াজ আসতেই মাছগুলো থেমে গেল। কেউ একটা ছায়া যেন পেছন ঘুরে মিলিয়ে গেল। আমরা দেখতে পেলাম একটা একটা করে মাছগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে, যেন কোনো অভিশপ্ত শক্তি হার মেনে সরে যাচ্ছে। বাবা এক মুহূর্ত দেরি না করে আবার গাড়ি স্টার্ট দিলেন। এইবার গাড়িটা স্টার্ট নিল। তারপর কিভাবে আমরা বাড়ি ফিরেছিলাম আমি আজও মনে রাখতে চাই না। পরদিন সকাল, চারপাশে আলো ছড়িয়ে পড়েছে ঠিকই, কিন্তু মনের অন্ধকারটা যে এখনো কাটেনি। সারা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি। কাকিমা ঠাকুরের ছবি নিয়ে বসেছিলেন, মা চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে গেছেন। কাকার বাবা সারা রাত কথা বলেননি একটাও, শুধু একটা খোলা জানালার দিকে তাকিয়েছিলেন। এই বিলে, আয় গাড়িটা ধুয়ে নি, একটু জল তুলে দিবি আয়। পরদিন কাকা আর আমি মিলে গাড়ির ডিকি খুলি, আর যা দেখি তা আজও বলতে পারিনি। আমি এগিয়ে গেলাম, কাকা হাত রাখলেন ডিকির ঢাকনার ওপর, তারপর খুলে ফেললেন। আর আমরা দেখলাম ভেতরে গাদা গাদা মরা মাগুর মাছ, রক্তের দাগ মাখা। কিছুর সুর কেটে গেছে। একটা মাছের চোখ এখনো অর্ধেক খোলা, আর যেন চেয়ে আছে আমার দিকেই। আমরা তো একটাও মাছ ধরিনি। তবে এরা এলো কোথা থেকে? আজও আমি বুঝতে পারি না সেই মাছগুলো কোথা থেকে এলো, কিংবা সেদিন রাতে তারা আমাদের কি করতে চেয়েছিল। একটা কথাই মনে হয়, কিছু কিছু স্মৃতি যেমন রেখে যায় রক্তের দাগ, তেমনি রেখে যায় অজানা ভয়। আর সেই ভয় আজও বৃষ্টির রাতে চোখ বন্ধ করলেই আবার ফিরে আসে।